আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলা ইনসাইডারের তারেক রহমানকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ। প্রিয় দর্শক, আপনারা জানেন ঈদের আগেই বিএনপির বিভিন্ন কমিটি ভেঙে দেওয়া হয়েছে, গঠন করা হয়েছে নতুন কমিটি। আর এ বিষয় নিয়েই বাংলা ইনসাইডার একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। তারা শিরোনাম করেছে, ঈদের আগে তারেকের শত কোটি টাকার পদ বাণিজ্য। বিএনপিতে যে কমিটি নিয়ে নাটক চলছে, সে নাটকের পেছনে রয়েছে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থলোভ। টাকার জন্যই নাকি তিনি এই কমিটিগুলো ভাঙছেন এবং নতুন কমিটি দিয়েছেন। এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো, আওয়ামী সরকারের দুর্নীতির শিকড় দেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমিনুল হক। জানাবো, টেকনাফ ও সেন্ট মার্টিনের মধ্যে চলাচলকারী বাংলাদেশি ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এদিকে এমপি আনার খুন নিয়ে ডিএমপির বক্তব্য, চাপ নেই, পুলিশকে স্বাধীনভাবে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে। এবারে থাকছে রাখাইনে বড় সংঘাতের আশঙ্কা, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনের সংঘাতের পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিদ্রোহীদের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় প্রদেশটির রাজধানী সিত্তের আশেপাশের গ্রামগুলোর বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে দেশটির জান্তা সরকার। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। বোরকা পরে গাজার শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি গোয়েন্দারা। ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধারে নাটকীয় পরিকল্পনা নিয়ে এগিয়েছিল ইসরায়েল। জিম্মিদের উদ্ধারে ইসরায়েলি গোয়েন্দাদের তৎপরতা ছিল বেশ অবিশ্বাস্য। জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ঈদের আগে তারেকের শত কোটি টাকার পদ বাণিজ্য। বিএনপিতে যে কমিটি নিয়ে নাটক চলছে, সে নাটকের পেছনে রয়েছে মূলত লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার অর্থলোভ। টাকার জন্যই তিনি কমিটিগুলো ভাঙছেন, নতুন কমিটি করছেন। বিএনপির বিভিন্ন পদ এখন রীতিমতো নিলামে উঠেছে। যদিও বলা হচ্ছে আন্দোলনের ব্যর্থতার জন্যই তারা নিষ্ক্রিয়দের বাতিল করে দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো এই যে আন্দোলনের ব্যর্থতার কথা যদি বলাই হবে, তাহলে এতদিন পরে কেন কমিটিগুলো বাতিল করা হচ্ছে? সেটি তো 7ই জানুয়ারি নির্বাচনের পরপরই করবার কথা ছিল। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে বিএনপির বিভিন্ন কমিটি ভাঙা গড়ার খেলা চলছে মূলত অর্থ আহরণের জন্য। ঈদের আগে তারেক জিয়ার পদ বাণিজ্য করে শত কোটি টাকা উপার্জনের একটি মিশনে নেমেছেন। নানা কারণে তারেক জিয়া এখন অর্থ সংকটে ভুগছেন। গত নির্বাচনের আগেও যেমন বিভিন্ন ব্যবসায়ীরা লন্ডনে তারেক জিয়াকে অর্থ পাঠাতেন, এখন আর সে অবস্থা নেই। নির্বাচনের পর এই সরকার স্থিতিশীল এবং সরকারের উপর কোনো চাপ নেই, এটা ব্যবসায়ীরা ভালো করেই বুঝতে পেরেছেন। আর এ কারণেই তারেক জিয়াকে যারা এতদিন গোপনে টাকা দিয়েছেন, তারা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা মনে করছেন যে তারেক জিয়ার জন্য বিনিয়োগ কোনোভাবেই লাভজনক নয়, বরং একটি ঝুঁকিপূর্ণ। সরকার যদি শেষ পর্যন্ত জানতে পারে যে তারেক জিয়াকে তারা টাকা দিচ্ছেন, তাহলে তারাই বিপদে পড়তে পারেন। এ কারণে নির্বাচনের পর থেকে গত 5 মাসে ব্যবসায়ীদের কাছ থেকে তারেক জিয়ার চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। তারেক জিয়াকে যারা বিভিন্নভাবে টাকা পয়সা দিত, বিএনপিপন্থী ব্যবসায়ী এবং নেতারা, তারাও নির্বাচনের পর নানা রকম চাপে আছেন। তাদের পক্ষে এখন তারেক জিয়াকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে তারেক জিয়া এখন বিএনপিকেই জিম্মি করে তাদের নিজেদের বিলাসবহুল জীবনযাপন অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছেন। সে পরিকল্পনার অংশ হিসেবেই তিনি এই কমিটি নাটক সাজিয়েছেন বলে মনে করছেন অনেকেই। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বিএনপিতে যে কয়েকজন ভাইস চেয়ারম্যান উপদেষ্টা মণ্ডলী আনা হয়েছে, তারা সকলেই তারেক জিয়াকে বিপুল পরিমাণ টাকা পয়সা দিয়েছেন। 50 লাখ থেকে 2 কোটি পর্যন্ত পদ বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। ঢাকায় তারেকের অন্তত 5 জন এজেন্ট এই অর্থ সংগ্রহ করছেন এবং এই সমস্ত এজেন্টের মাধ্যমে লন্ডনে টাকা পাচার করা হচ্ছে। লন্ডনে এই টাকা পৌঁছানোর পরপরই তারেক জিয়ার কমিটিতে কাউকে নিচ্ছেন, আবার কাউকে বাদ দিয়ে দিচ্ছেন। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে বিএনপিতে পদ এবং কমিটি বাণিজ্য এখন ওপেন সিক্রেট। যে যত বেশি টাকা দিচ্ছে, তিনি তত বেশি পদে যাচ্ছেন। আর এ কারণেই বিএনপির নেতাদের মধ্যে ঈদের আগে টাকা পয়সা সংগ্রহের হিড়িক পড়েছে। বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বলেছেন, এমন নেক্কারজনকভাবে বাণিজ্য, লেনদেন এবং অর্থ সংগ্রহের ঘটনা আগে কখনো ঘটেনি।
একটি রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে সেই দলের প্রধান দলের নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে তা কল্পনাও করা যায় না। বিএনপিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় সরকার দলীয় আন্দোলন নয়, সকলে আলোচনা করছে যে কত টাকা দিয়ে কোন পদ পেল, আর পদ পাওয়ার জন্য টাকা কাকে দিতে হবে সেই সম্পর্কে তথ্যাদি বিএনপির নেতাদের এখন মুখে মুখে। এই কমিটি বাণিজ্য এবং পদ বাণিজ্য করে দলের অস্তিত্ব শেষ পর্যন্ত থাকবে কিনা সে নিয়েও কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন। আওয়ামী সরকারের দুর্নীতির শিকড় দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে আমিনুল হক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, দুর্নীতির মাধ্যমে আজিজ বেনজিরা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে ফেলেছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ছিল, আজিজ বেনজিরদের কারণে সেই বিশ্বাস আজ সংকটের মধ্যে পড়েছে। তিনি বলেন, আওয়ামী সরকার এখন আর দেশের জনগণের সরকার নেই, এদেশের মানুষকে আর দরকার নেই তাদের দরকার শুধু ক্ষমতা। বাংলাদেশের এই দুর্নীতিগ্রস্ত আওয়ামী সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির শিকড় দেশের সর্বত্র ছড়িয়ে দিয়েছে। শনিবার বিকেলে রাজধানীর তুরাগ থানার খালপাল রূপায়ণ সিটির পাশে থানা বিএনপি অঙ্গ ও সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে শাড়ি, লুঙ্গি, নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও আরাফাত রহমান কোকর মাগফিরাত কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। আমিনুল হক বলেন, আজকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। এই আওয়ামী লীগ লুটেরা দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে মানুষ মুক্তি চায়। মুক্তি কিন্তু এভাবে হবে না, আপনাকে আমাকে যুদ্ধ করতে হবে, এজন্য আমাদের রাজপথে নেমে আসতে হবে। গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানালো বাংলাদেশ। টেকনাফ ও সেন্ট মার্টিনের মধ্যে চলাচলকারী বাংলাদেশি ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, গতকাল বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কেয়াও সোয়ে মোয়ের কাছে প্রতিবাদ লিপিটি হস্তান্তর করা হয়েছে। প্রতিবাদ লিপিতে মিয়ানমারকে বাংলাদেশ জানিয়ে দিয়েছে যে তাদের দিক থেকে একটি গুলিও বাংলাদেশের অভ্যন্তরে আসা উচিত নয়। টেকনাফ এবং সেন্ট মার্টিন রুটে চলাচলকারী একাধিক ট্রলার লক্ষ্য করে গত বৃহস্পতিবার ও শুক্রবার মিয়ানমার থেকে গুলি চালানো হয়। নাফ নদীর মোহনায় এই ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মাংডু টাউনশিপের কাছে বুধবার রাত থেকে একের পর এক মর্টার ও শক্তিশালী গ্রেনেড বিস্ফোরিত হয়। নাফ নদের এপারে টেকনাফ এবং সেন্ট মার্টিন দ্বীপে শোনা যাচ্ছে বিকট শব্দ। টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে চলাচল করা ট্রলার স্পিডবোটে মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছোড়ায় কোনো নৌযান সেন্ট মার্টিনে যেতে পারছে না। 8 দিন ধরে চলছে এই পরিস্থিতি। এ অবস্থায় সেন্ট মার্টিনে 10,000-এর মতো অধিবাসী খাদ্য এবং নিত্যপণ্য সংকটে পড়েছেন। সেন্ট মার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, 6 জুন থেকে নৌযান লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে খাদ্য সংকট দেখা দিয়েছে। ডিসি স্যার বলেছেন, বিশেষ ব্যবস্থায় শুক্রবার থেকে সেন্ট মার্টিনের বাসিন্দাদের জন্য নিত্যপণ্য পাঠানো হবে। টেকনাফ সীমান্তের লোকজন জানিয়েছে, বুধবার রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত 3 ঘন্টায় অন্তত 200টি মর্টার ও শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ সময় আকাশে যুদ্ধবিমান উড়ে যাওয়ারও শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত টানা আবারও শতাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আনার খুন নিয়ে ডিএমপি চাপ নেই, পুলিশকে স্বাধীনভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় মামলার তদন্ত কাজ স্বাধীনভাবে এগিয়ে নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, এমপি আনার হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় তদন্ত সঠিকভাবে এগিয়ে চলেছে। তদন্তে কারো হস্তক্ষেপ বা কোনো চাপ নেই, স্বাধীনভাবে আমরা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। ঈদুল আজহা উপলক্ষে শনিবার ডিএমপির সদর দপ্তরে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তারের বিষয়ে কোনো চাপ আছে কিনা এই বিষয়ে জানতে চাইলে বলেন, তদন্ত সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। এমপি আনার হত্যা মামলায় তদন্ত যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, এ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ নেই, স্বাধীনভাবে তদন্ত করার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বোরকা পরে গাজার শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি গোয়েন্দারা। ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে আটক জিম্মি উদ্ধারে নাটকীয় পরিকল্পনা নিয়ে এগিয়েছিল ইসরায়েল। জিম্মিদের উদ্ধারে ইসরায়েলি গোয়েন্দাদের তৎপরতা ছিল অবিশ্বাস্য। তারা হিজাব নিকাব পরে ফিলিস্তিনি মুসলিম সেজে 3 গুণ বেশি টাকায় শরণার্থী ক্যাম্পে বাসা ভাড়া নেন। নিজেদের পরিচয় দেন ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি হিসেবে। বাসা ভাড়া নেওয়ার সময় তাদের সঙ্গে ছিল লেপতোষক, মাদুরসহ ঘরের নানা জিনিসপত্র। কথা বলেছে আরবিতে, ঠিক গাজার বাসিন্দাদের মতোই। ইসরায়েলের জিম্মি উদ্ধারের ভেতরের গল্প শিরোনামে অভিযানের আগেই
এমনই এক সুদূর প্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেছে ইসরায়েলি গণমাধ্যম দ্য নিউজ ক্রনিকল। বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ৬ জুন এক তরুণীসহ ৪ জিম্মি উদ্ধারের মূল অপারেশনে যাওয়ার আগে দীর্ঘ ১৯ দিন নিবিড়ভাবে তথ্য সংগ্রহ এবং বিচার বিশ্লেষণ করে ইসরায়েলি গোয়েন্দারা। আর এজন্য সাধারণত মানুষের বেশি নারী এবং পুরুষদের গোয়েন্দা নিযুক্ত করা হয়। বিষয়টি নিবিড়ভাবে গোপন রাখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মূলত নুসরাত শরণার্থী ক্যাম্পে ৪ জিম্মি রয়েছে। গোয়েন্দারা এমন তথ্য পান ১২ মে। এরপরই অভিযানের পরিকল্পনা যুদ্ধ মন্ত্রিসভায় তোলে আইডিএফ। অনুমোদন পাওয়ার পরই শুরু হয় ছন্দবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ। একই সঙ্গে চলে ড্রোন ফুটেজ সংগ্রহ। সেসব তথ্য ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সহযোগিতা নেওয়া হয় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। জিম্মিদের অবস্থান নিশ্চিত হতে দীর্ঘ ১৯ দিন ক্যাম্পের অবস্থান করে গোয়েন্দারা। এরই মাঝে জিম্মিদের উদ্ধারে প্রশিক্ষণ নেয় ইসরায়েলি ২৮ কমান্ডো। ৬ জুন সেখানে অভিযান চালানোর আগেই রাতেই গুপ্তচরদের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এরপরই ওই দিন বেলা ১১টায় শুরু হয় অভিযান। প্রথমে আর্গমনি নামে জিম্মি তরুণীকে উদ্ধার করে হেলিকপ্টারে পাঠানো হয় ইসরায়েলে, আর হত্যা করা হয় হামাসের পাহারাদারকে। বাকি জিম্মিদেরকে উদ্ধারে অন্য একটি ভবনে গেলে সেখানে চরম হামলার মুখে পড়ে ইসরায়েলি কমান্ডোরা। সেখানে প্রায় ৩০ হামাস যোদ্ধা মেশিনগান এবং গ্রেনেড দিয়ে কমান্ডোদের উপর হামলা চালানো হয়। পাল্টা হামলায় হত্যা করা হয় নুসরাত ক্যাম্পে নিরীহ প্রায় ৩০০ ফিলিস্তিনিকে। এদিকে যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েল এই অভিযান সফল করেছে তা তাদের দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের তথ্য বিশ্লেষণের সক্ষমতা বা এআই প্রযুক্তির যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের হাতে ছিল না। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের উপর গোয়েন্দা তথ্য সংগ্রহ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির উন্নত সফটওয়্যার ব্যবহার করে ড্রোন ফুটেজ, স্যাটেলাইট চিত্র এবং ডেটা বিশ্লেষণের বড় সুবিধা দিয়েছে ইসরায়েলকে। আর এসবই ছিল এআই নির্ভর, যার ফলে জিম্মি উদ্ধারের এই অভিযান সফল হয়েছে বলে মনে করেন ইসরায়েলি এক কর্মকর্তা।